প্রতিটি বাঙালির স্বপ্নের ভ্রমণ গোয়া ভ্রমণ, যেখানে রয়েছে নীল সমুদ্র, সবুজ পাহাড়, রয়েছে ওয়াটারফল, ওয়াটার স্পোর্টস, রয়েছে যৌবনের হাতছানি, নাইট ক্লাব, নাইট লাইফ, রয়েছে হিস্ট্রি। গোয়া ভৌগোলিক দিক থেকেও বেশ সমৃদ্ধ। আরব সাগরের তীরে অবস্থিত ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়া। আজ এই ভিডিওতে শেয়ার করব 5 রাত 6 দিনের গোয়া ট্যুর। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন এবং কত টাকাই বা খরচা, সমস্ত কিছু জানাবো। তাই সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে শৈলীজ লাইফস্টাইলের পাশে থাকুন। গোয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ভাস্কো ডা গামা বা মাডগাঁও। দুটো স্টেশনে নেমেই আপনারা গোয়া পৌঁছতে পারেন। গোয়া যাওয়ার জন্য কলকাতা থেকে একটি মাত্র ট্রেন রয়েছে, যা সপ্তাহের সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার চলে। 18047 অমরাবতী এক্সপ্রেস, যা শালিমার থেকে রাত 11টা 10-এ ছেড়ে প্রায় 40 ঘন্টা 50 মিনিটের জার্নি কভার করে বিকেল 4টে নাগাদ ভাস্কো ডা গামা পৌঁছয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 810 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 2130 টাকা করে জনপ্রতি এবং এসি 2 টায়ারের ভাড়া 3080 টাকা করে জনপ্রতি। বেশ লম্বা জার্নি অতিক্রম করলেও এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই, তবে সাইড প্যান্ট্রি রয়েছে, সেখান থেকে খাবার দাবার খেতে পারেন আপনারা। এছাড়া তো ক্যাটারিং এর ব্যবস্থা আছে। এই ট্রেন জার্নির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো দুধসাগর ওয়াটারফল, যা ট্রেন থেকেই দেখে নিতে পারবেন আপনারা। অপূর্ব এক অভিজ্ঞতা হবে আপনাদের। আমরা কলকাতা থেকে গোয়া পর্যন্ত পৌঁছেছিলাম ফ্লাইটে করে। নিয়ারেস্ট এয়ারপোর্টের নাম ডাবলিম এয়ারপোর্ট। গোয়াতে আরও একটা এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নাম হচ্ছে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তবে আমরা ডাবলিম এয়ারপোর্ট হয়েই গিয়েছিলাম। হাতে সময় কম থাকলে এবং বাজেট একটু বেশি থাকলে ফ্লাইটে যাওয়া বেস্ট অপশান। আমাদের প্লেন জার্নির গল্প ডিটেলে শেয়ার করা রয়েছে চ্যানেলে। ভিডিওর লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য আমরা একটি গাড়ি নিই। গাড়িতে মোটামুটি খরচা পড়ে 1600 থেকে 2000 টাকা মতো। তবে রেলওয়ে স্টেশন থেকে আপনার হোটেল কতটা দূরে অবস্থিত বা এয়ারপোর্ট থেকে কতটা দূরে অবস্থিত তার ওপর ভাড়ার হেরফের কিন্তু হয়ে থাকে। এছাড়া চাহিদার ওপরেও ডিপেন্ড করে ভাড়া বাড়ে ও কমে। গোয়াতে বাস সার্ভিস বেশ ভালো, আপনারা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য বাসও ইউজ করতে পারেন। ডাবলিম এয়ারপোর্ট এবং ভাস্কো ডা গামা রেলওয়ে স্টেশন দুটোর মধ্যে বেশি ডিস্টেন্স নেই, তাই ভাস্কো ডা গামা রেলওয়ে স্টেশন থেকেও বাগা বিচ পর্যন্ত যেতে ওই 1.5 থেকে 2 ঘন্টা মতোই সময় লাগে গাড়িতে। আমাদের হোটেল ছিল নর্থ গোয়ায় বাগা বিচের একেবারে সামনে। এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত যেতে গাড়িতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লেগেছিল। সম্পূর্ণ গোয়া ট্রিপে আমরা একটাই হোটেলে স্টে করেছিলাম, যেটা ছিল বাগা বিচের একেবারে সামনে। আমাদের হোটেলের নাম ছিল বাগা বে। গোয়াতে থাকার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে বাগা বিচ বা কালাঙ্গুটি বিচ, কারণ এই দুটো বিচই বেশ জমজমাট এবং এর আশেপাশে স্যাকগুলোতেই নাইট লাইফ একেবারে জমে ওঠে। গোয়া যাওয়ার জন্য আদর্শ সময় বছরের প্রায় সব সময়ই, তবে বর্ষাকালে গোয়াতে ওয়াটার স্পোর্টসগুলো বন্ধ থাকে এবং এই সময় একটু অফ সিজন চলে, তাই খরচাটাও বেশ খানিকটা কম হয়। তবে বৃষ্টি কিন্তু বেশ ঘন ঘন হয়ে থাকে। এছাড়া ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস গোয়াতে একেবারে পিক সিজন চলে। এই সময় সমস্ত কিছুর দাম, ভাড়া
সব কিছুই বেশ হাই থাকে। আমরা ছিলাম ডিলাক্স ক্যাটাগরির রুমে। ব্রেকফাস্ট এবং ডিনার দিয়ে আমাদের দুজনের পার ডে খরচা পড়েছে 3000 টাকা। বিভিন্ন মানের ও বিভিন্ন দামের প্রচুর হোটেল রয়েছে গোয়ার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আপনারা আপনাদের মতো হোটেল বুক করে নিতে পারেন। আমরা আমাদের গোয়া ট্রিপটাকে ইজি করার জন্য ট্র্যাভেল এজেন্সির সঙ্গে গোয়া ট্যুর করেছিলাম। আমাদের ট্র্যাভেল এজেন্সির নাম ছিল ট্যুর পিকার্স। ট্যুর পিকার্সের কর্ণধার একজন বাঙালি, বিশ্বজ্যোতি সাহা। ভীষণই মিশুখে মানুষ এবং প্রতিটা পদক্ষেপে ওনারা আমাদেরকে হেল্প করেছে, ছোট ছোট বিষয়েও আমাদেরকে গাইড করেছে এবং আমরা যেভাবে চেয়েছি আমাদের ট্যুর ঠিক সেইভাবেই কাস্টমাইজ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলেও আপনাদের মতো করে ট্যুর কাস্টমাইজ করে নিতে পারেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। হোটেলে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা চলে গেলাম বাগা বিচের সামনে, কারণ আমাদের হোটেলটা একদম বাগা বিচের সামনেই ছিল। বাগা বিচে পৌঁছেই আমরা এখানের সবাইকে আনন্দ করতে দেখে বেশ উৎসাহিত হয়ে পড়লাম। এখানে বেশ অনেকটা সময় কাটালাম। আমরা সমুদ্রে স্নান করিনি, তবে আপনারা চাইলে কিন্তু এই দিনটা সারাদিনই সমুদ্রে স্নান করে আশেপাশের বিচ মার্কেট ঘুরে এনজয় করতে পারেন। আমরা বেশ খানিকক্ষণ রুমে রেস্ট নিয়েছিলাম, তারপর বিকেলের দিকে বিচে গিয়েছিলাম। তাই বিচে একটু সময় কাটানোর পরেই সন্ধে নেমে আসে। বিচের ওপরে বেশ টুকটাক জিনিসপত্রও বিক্রি হয়, যেরকম অ্যাঙ্কলেট বা চুলে আপনারা বিভিন্ন রং বেরঙের উল দিয়ে বিনুনি করতে পারেন, যেটাকে ব্রেডিংও বলে। গোয়াতে এটা খুবই ফেমাস, তবে এগুলোর কিন্তু বেশ অনেক টাকা ওনারা চার্জ করে, তাই দাম দর করে নেবেন। একটু ঘোরাঘুরি করতে করতেই সন্ধে হয়ে গেল। আমরা তো দেখে একেবারে অবাক, কারণ এর আগে আমরা সি বিচের ওপরে এত দোকান মানে রেস্টুরেন্ট যেগুলোকে স্যাক বলা হয় সেগুলো দেখিনি এবং অন্ধকার হওয়ার সাথে সাথে পুরো গোয়ার রূপ যেন পাল্টে গেল। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে চলে গেলাম, যেটা বাগা বিচ থেকে বেশ খানিকটা হেঁটে আসতে হয় মেন রোডে। এখানে প্রচুর সুভিনিয়ার শপ পেয়ে যাবেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকার জিনিসপত্র পেয়ে যাবেন, যেগুলো সুভিনিয়ার হিসেবে বাড়িতে কাউকে গিফট করার জন্য আপনারা কিনে আনতেই পারেন। এছাড়া জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, টুপি, চশমা এ সমস্ত তো রয়েছে। এই সমস্ত কিছুর পাশাপাশি এখানে যেটা খুব নজর কাড়বে সেটা হলো ট্যাটু পার্লার। প্রায় একটা দুটো দোকান ছাড়াই প্রচুর ট্যাটু পার্লার রয়েছে গোয়াতে। আমরা টুকটাক শপিং করে আবার সি বিচের ধারে ফিরে আসলাম, কারণ আমাদের প্ল্যান ডিনারটা আমরা স্যাকগুলোতেই সেরে ফেলবো। তবে এখানে বলে রাখা ভালো, লিকারের দাম এই স্যাকগুলোতে কিন্তু বেশ বেশি, তবে এখানের পরিবেশটা বেশ অন্যরকম এবং খাওয়ার দাওয়ারও বেশ এক্সপেন্সিভ। এখানে বসে বেশ খানিকটা সময় কাটাতে পারবেন আপনারা, আমরাও সেরকমই করেছিলাম। তবে যারা একেবারে বাজেট ট্রিপ করতে চাইছেন তাদের জন্য এই জায়গা নয়। সি বিচ থেকে যত দূরে গিয়ে খাওয়া দাওয়া করবেন খাবারের দাম ততই কম পাবেন। বেশ অনেক দোকান রয়েছে মার্কেটের দিকটাতেও, সেখান থেকেও আপনারা ডিনার সেরে নিতে পারেন। তবে আমাদের ডিনার কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া দিচ্ছি, আমরা দুটো স্টার্টার মানে একটা ভেজ একটা ননভেজ স্টার্টার নিয়েছিলাম আর তার সাথে কিছু হার্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তাতে অ্যাপ্রক্সিমেটলি 1500-1600 টাকা মতো খরচা পড়েছিল আমাদের দুজনের। এবার আপনারা কতটা কি খাবার নিচ্ছেন, কি পরিমাণের খাবার নিচ্ছেন তার উপরে তো খরচাটা ডিপেন্ড করবেই। রাত্রে তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিলাম। তার সাথেই রুমে আমাদের চলে আসলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক কিছু প্রোভাইড করেছিল আমাদেরকে। ব্রেকফাস্ট করেই আমরা বেরোলাম সাইট সিন করার জন্য। গাড়ি একেবারে হোটেলের সামনে পর্যন্তই চলে এসেছিল। আজ আমরা মেনলি ঘুরে দেখব নর্থ গোয়ার আশেপাশের সমস্ত সাইট সিনগুলো। তবে নর্থ গোয়ার সমস্ত সাইট সিন একদিনে করা সম্ভব নয়, তাই আমাদের 2 দিন সময় লাগবে। আজ এবং কাল 2 দিন ঘুরে দেখব। আজ প্রথমেই আমরা চলে গেলাম নেরুল রিভারে। আমরা শেয়ারে বোট রাইড করেছিলাম। পার হেড খরচা পড়েছিল 350 টাকা করে।
এবার আমরা যেহেতু একেবারে বর্ষার পরে পরেই গিয়েছিলাম, তাই জন্য আমরা এই বোট রাইডটা করেছি। তবে আপনারা বোট রাইড না করে অন্য সিজনে গেলে এখানে একটা ডলফিন দেখা যায়, এরকমও ব্যবস্থা রয়েছে, যেরকম আমাদের পুরীতে চিল্কায় দেখানো হয় সেরকম টাইপের। তো সেটাও আপনারা ট্রাই করতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল। আর এই বোট রাইডের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, যদি গ্রুপে থাকেন আরও বেশি ভালো লাগবে, কারণ বোটে প্রচণ্ড লাউড মিউজিক বাজানো হয়, সবাই নিজেদের মতো এনজয় করে। এছাড়া দু একটা জায়গা মানে বিভিন্ন ফিল্ম স্টারের বাড়ি, নাইট ক্লাব, মন্দির, এগুলো ওরা বোট থেকেই আপনাকে দেখিয়ে দেবে, কোথাও নামায় না, জাস্ট ঘোরায় এবং দেখিয়ে দেয়। এছাড়া ছোটোখাটো ম্যানগ্রোভও দেখতে পারবেন আপনারা। আর এই বোটে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আরব সাগরের সামনে। বোট রাইড করে আমরা চলে গেলাম আগোয়াডা ফোর্টে। এখানে ঢোকার জন্য টিকিট লেগেছিল 25 টাকা করে পার হেড। এখানে একটা বেশ পুরনো লাইট হাউস আছে, ওটাই এখানকার মেন আকর্ষণ। জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটার একটা গল্প রয়েছে। এই আগোয়াডা ফোর্টের একটা বেশ বড় মিষ্টি জলের রিজার্ভার ছিল ওই সময়। রিজার্ভারটা এখনও রয়েছে, তবে তাতে জল স্টোর করা থাকে না। এই জায়গাটা একটা দুর্গের মতো। এই জায়গাটাকে ঘিরে একটা গল্প রয়েছে। পর্তুগিজ নাবিকরা যখন এই পথ দিয়ে যেত, তারা থেমে এখানে দাঁড়াতো এবং এখানে রেস্ট নিত, মিষ্টি জল পান করতো এবং তাদের জাহাজে এখান থেকেই মিষ্টি জল স্টোর করে নিত। এই জায়গাটা এতটা উঁচু করার কারণ হচ্ছে যদি কোনো শত্রুরা আক্রমণ করে তাহলে যাতে আগে থেকেই তারা টের পায়। এই কারণেই এই জায়গাটাকে এরকমভাবে বানানো হয়েছিল। দুর্গের চারিপাশে কিন্তু এখনও বেশ উঁচু উঁচু পাঁচিল রয়েছে এবং সেখানে প্রচুর গ্রিনারির মাঝখানে প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম আমরা। জায়গাটা বেশ সুন্দর। বিভিন্ন জায়গা থেকে মানে এই জায়গার বিভিন্ন স্থান থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। এরপর আমরা চলে আসলাম লোয়ার ফোর্টে। এই লোয়ার ফোর্টটাও একটা সি বিচ রয়েছে এখানে। সি বিচে আপনি নেমে বালিতে মজা করতে পারেন। এছাড়া এই ফোর্টের একটা অংশ থেকে একদম প্রায় সমুদ্রের মাঝ বরাবর চলে যাওয়া যায়। জায়গাটা অসাধারণ। বিভিন্ন সময় জল এসে আপনাকে ভিজিয়ে দেবে এবং অসাধারণ লাগবে জায়গাটা। মানে গোয়াতে আমরা প্রথম দিন এই জায়গাটায় ঘুরে আমাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে। যদিও আমরা সমুদ্রের একেবারে সামনে পর্যন্ত যাইনি, মানে সি বিচে আমরা নামিনি, তবে জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এখানে টুকটাক খাবার দাবারেরও দোকান আছে। এই বিচটার নাম সিঙ্কুরিম বিচ। এরপরে চলে গেলাম আমরা ক্যান্ডোলিম বিচের সামনে। লোয়ার ফোর্ট থেকে এই ক্যান্ডোলিম বিচের দূরত্ব একদমই বেশি না। আমরা যখন গেছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। এখানে একটা ছোট্ট বিচ মার্কেটও আছে। বিচের সামনে পৌঁছে দেখি প্রচুর মানুষজন এখানে স্নান করছে এবং বেশ মজা করছে। আমরা সেরকমভাবে কোনো মজা করতে পারিনি, কারণ প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছিল এখানে। আর এখানে দেখলাম স্যাকেরও ব্যবস্থা আছে। সারাদিনের এই সাইট সিনগুলো করতে ছোট গাড়িতে 4200 টাকা মতো খরচা পড়ে এবং বড় গাড়িতে 4800 টাকা মতো খরচা পড়ে। সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী ভাড়ার হেরফের হতে পারে। এরপরে চলে গেলাম কালাঙ্গুটি বিচে। এই কালাঙ্গুটি বিচটা বেশ জমজমাট। যাওয়ার পথেই দেখে নিয়েছিলাম একটা বেশ বড় মার্কেট রয়েছে এখানে। তবে আগে আমরা সি বিচের জন্যই গাড়িকে বললাম নিয়ে যেতে। গাড়ি একটা জায়গায় পার্ক করলো, আমরা সি বিচে গেলাম। বেশ সুন্দর বড় সি বিচ, ফ্ল্যাট সি বিচ, প্রচুর দোকানপাট রয়েছে বিচে যাওয়ার আগে। বিচটাও বেশ সুন্দর। আমরা এখানেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এই দিনের লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না। এখানে একটা সাউথ ইন্ডিয়ান পিওর ভেজ রেস্টুরেন্ট ছিল সাগার নামে, সেখান থেকেই আমরা লাঞ্চ সেরেছিলাম। বেশ রিজনেবল প্রাইস ছিল। গোয়াতে যেরকম মাল্টি কুইজিন রেস্টুরেন্ট চোখে পড়েছে, সেরকম প্রচুর রেস্টুরেন্ট এরকম ছিল যেগুলো পিওর ভেজ। তাই যারা ভেজ খান অথবা ননভেজ খান কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর আমরা এই বিচ মার্কেটটা এক্সপ্লোর করলাম। বেশ অনেকক্ষণ ধরেই আমরা ঘোরাঘুরি করলাম, কারণ এরপরে আমাদের সেরকম কোথাও আর যাওয়ার ছিল না। এই বিচের পাশেই হচ্ছে, একেবারেই পাশে হাঁটা পথে হচ্ছে বাগা বিচ, যেখানে আমাদের থাকার হোটেল ছিল। এছাড়া আমাদের প্ল্যানে আরও দুটো সাইট সিন ছিল, সেগুলো আমরা ঘুরে দেখিনি। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। স্নো পার্ক এবং থান্ডার ওয়ার্ল্ড পার্ক, এই দুটো বেসিক্যালি এন্টারটেনমেন্ট পার্ক। ফেরার পথে আমরা দেখে নিলাম গোয়ার একটি আকর্ষণীয় ওয়াটার স্পোর্টস কায়াকিং, যেটা বাগা রিভারেই হচ্ছিল। বাগা সি বিচ থেকে এই জায়গাটার দূরত্ব একদমই বেশি না। আমরা হোটেলে ফিরে ডিনার করে নিলাম। এই ডিনারটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। নেক্সট দিন সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে একবার বাইরে আসলাম সমুদ্রটাকে একবার দেখে নেব বলে। ব্রেকফাস্ট সেরে
তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম নর্থ গোয়ার আরও কিছুটা ঘুরে দেখা বাকি আছে, সেটাই কমপ্লিট করতে। প্রথমেই আমরা চলে যাচ্ছি পাড়া রোডে। এই পাড়া রোড কিন্তু ফেমাস হয়েছে একটা ফিল্ম শুটিংয়ের জন্য। আলিয়া ভাটের একটা মুভি শ্যুট হয়েছিল এখানে, যেখানে আলিয়া ভাট সাইকেল চালাচ্ছিল। তারপর থেকে এই জায়গাটাও ফেমাস হয়ে গেছে, আর এখানে থাকা সাইকেলগুলোও। মানে এখানে সাইকেল ভাড়া পাবেন আপনারা। বেশ সুন্দর ফটো ভিডিও আসে, তবে রাস্তাটা কিন্তু গোয়ার অন্যতম ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে একটা। তাই এখানে ফটো ভিডিও শ্যুট করার সময় একটু সাবধানে, একটু খেয়াল রেখে করবেন। এখানে ডিয়াস জিন্দেগি বলে যে মুভিটা ছিল সেইটার শুটিং হয়েছিল। এইখানে সাইকেল ভাড়া মোটামুটি ওই 200 থেকে 300 টাকা মতো পড়ে। এখান থেকে আমরা আঞ্জুনা বিচে চলে গেলাম। বিচে যাওয়ার পথেই চোখে পড়লো একটা বেশ বড় বিচ মার্কেট রয়েছে, তবে আমরা আগে বিচের দিকেই গুটি গুটি পায়ে এগোলাম। গাড়ি এক জায়গায় পার্ক করে আমরা গেলাম বিচের দিকে। যাওয়ার পথে এই যে মাথায় আমি এইগুলো করে নিচ্ছি, ব্রেডিংগুলো। এগুলো করার জন্য ওরা অনেক টাকা চার্জ করে, তবে আমি 50 টাকা করে করেছি। দুটো করেছিলাম 100 টাকায়। বিচটা বালির ফ্ল্যাট বিচ, তবে যা চোখে পড়লো যে বেশি চওড়া নয়, এবং এখানে স্যাকগুলো একেবারেই বিচের ওপরে নয়, মানে একটু দোতলা বিল্ডিংয়ের মতো করা আর কি। বিচটাতে প্রচুর পাথরও চোখে পড়লো, তাই এখানে স্নান করাটা একটু রিস্কি হয়ে যেতে পারে। তবে বিচটা কিন্তু ভীষণ সুন্দর। আর বিচ মার্কেট নিয়ে কোনো কথা আমি বলবোই না, বিশাল বড় বিচ মার্কেট। আমি টুকটাক শপিংও করেছি এখান থেকে, বেশ ভালো লাগবে আপনাদের। এখান থেকে ঘুরে আমরা প্রথমেই গেলাম ভাগাটোর বিচের যে সানসেট পয়েন্টটা রয়েছে সেই জায়গাটাতে। যদিও সানসেটের সময় তো আমরা যাইনি, গিয়েছিলাম দুপুরবেলায়, তবে ওপর থেকে বিচটা দেখতে জাস্ট মাসমারাইজিং লাগছিল, অসাধারণ। এই দিনের ট্রিপের আমার এই জায়গাটা সবচেয়ে বেস্ট লেগেছে, অসাধারণ লাগছিল। অনেক ছবি, ভিডিও, ফটো সমস্ত কিছু তুলেছি আমরা। খুব ভালো লাগবে আপনাদেরও। খুবই সুন্দর জায়গাটা, মনে হবে একটা একদম কোনো ফরেন লোকেশনে চলে এসেছি। আর এই ভাগাটোর বিচেও যাওয়া যায়, গাড়ি ওখান পর্যন্তও যায়, তো আমরা সেই জায়গাটাতেও গিয়েছিলাম। বিচটা আলাদা কিছু আমার মনে হয়নি, তবে সানসেট পয়েন্টটা থেকে অসাধারণ লাগছিল। সমস্ত গোয়া কিন্তু আপনারা স্কুটি ভাড়া নিয়েও ঘুরে দেখতে পারেন। স্কুটি, বাইক সমস্ত কিছুই রেন্টে পাওয়া যায়, এবং আপনি যেই লোকেশনেই থাকুন আপনার হোটেলের আশেপাশে স্কুটি রেন্ট নেওয়ার জায়গা থাকবেই। আর সমস্ত ট্যুরিস্ট স্পটে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। পার্কিংয়ের খরচাটা আপনাদের নিজেরই দিতে হবে। স্কুটি রেন্টের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, কম বেশি হয়, তাই নিজেদের মতো দেখে বুঝে নেবেন। ভাড়া ওই মোটামুটি 500 থেকে 3000 টাকার মধ্যে ওঠানামা করে। এরপর আমরা চলে গেলাম চাপোরা ফোর্টে। এই জায়গাটা ফেমাস হচ্ছে দিল চাহতা হ্যায় শুটিং হয়েছিল এখানে। এই জায়গাটা নিয়ে একটা হাইপ আছে, বাট আমার জায়গাটাকে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি মনে হয়নি। যেখানে পার্কিংয়ে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে বেশ অনেকটা খাড়াই উঠতে হবে, অনেকগুলো সিঁড়িও রয়েছে। ওপর থেকে ভিউটা নো ডাউট ভীষণই ভালো, তবে ভিউ ছাড়া ওপরে আর কিছু নেই, সমস্ত কিছুই প্রায় ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। মানে যাদের খুব গরম লাগে বা হাঁটতে প্রবলেম হয় তাদের জায়গাটা অ্যাভয়েড করাই ভালো। আমার এক্সট্রা কিছু লাগেনি। দ্বিতীয় দিন নর্থ গোয়া ঘুরতে গাড়িতে খরচা পড়ে 4200 থেকে 4800 টাকা। প্রথম দিনে যেই টাকা লেগেছিল দ্বিতীয় দিনেও কিন্তু মোটামুটি সেম টাকাই লাগে, আর সমস্ত ভাড়ায় সিজন অনুযায়ী ভ্যারি করে। এরপর আমরা চলে গেলাম আরাম্বল বিচে। এই জায়গাটা ফেমাস হচ্ছে প্রচুর ফরেনার দেখতে পাওয়া যায়, তাই জন্য আমরাও সেটা শুনেই গিয়েছিলাম। তবে বেসিক্যালি গোয়া জুড়ে ফরেনার বেশি দেখতে পাওয়া যায় ডিসেম্বর বা যে টাইমটা একদম সিজন চলে, পিক সিজন, সেই সময়। আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা বেশি ফরেনার আমরা দেখতে পাইনি, তাও কিছু সংখ্যক দেখতে পেয়েছিলাম। বেশ ভালো লাগবে আপনাদের। ফ্ল্যাট বিচ, টুকটাক বিচের ওপরে স্যাক তো রয়েছেই, তার পাশাপাশি রিজনেবল প্রাইসে খাওয়ার জন্য দোকানপাট পেয়ে যাবেন, যেমন ভুট্টা, ঝালমুড়ি, এই সমস্ত। বেশ ভালো লাগবে। এখান থেকে আমরা চলে গেলাম আসিম বিচে। বিচটা প্রচণ্ড ফাঁকা ছিল, যারা একদম ফাঁকায় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই বিচটা একেবারে আদর্শ। এখানে খুব একটা দোকানও আমাদের চোখে পড়েনি। ওপরের দিকে, বিচে নয়, বিচের পেছনের দিকটাতে বেশ কিছু রেস্টুরেন্ট ছিল, তবে একেবারে বিচের ওপরেই একটা ছোট্ট ঘুমটি মতো ছিল, সেখান থেকে আমরা ম্যাগি খেয়ে নিলাম কারণ আমাদের লাঞ্চ হয়নি। জায়গাটা ওভারঅল আমাদের ভীষণই ভালো লেগেছে, আর এখান থেকে সানসেটটা অসাধারণ দেখেছি আমরা। এটাই আমাদের আজকের দিনের লাস্ট স্পট ছিল। এরপর আমরা হোটেলে চলে যাই এবং ডিনার সেরে ঘুমিয়ে পড়ি।
পরদিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরোলাম রেডি হয়ে। আজ আমরা ঘুরে দেখব ওল্ড গোয়া। প্রত্যেক দিনের মতোই গাড়ি চলে আসলো হোটেলের সামনে, আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়ি ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 4200 থেকে 4800-র মধ্যে ওঠানামা করে, মানে মোটামুটি রোজ দিনেরই সাইট সিন একই রকম, একদিন দুদিন ছাড়া একই রকম ভাড়া পড়ে। আমরা প্রথমেই চলে গেলাম পাঞ্জিমের দিকটা, যেটাকে গোয়ার রাজধানীও বলা হয়ে থাকে। এখানেই রয়েছে হচ্ছে বেসিলিকা অফ বোম, যেটা একেবারে ভীষণ ফেমাস একটা চার্চ। এর ভেতরে একটা মমিও রয়েছে। এই সমস্ত কিছু দেখার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর চার্চটা জাস্ট অসাধারণ। চার্চের বিল্ডিংটা দেখে এত ভালো লাগবে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। বাইরেটাতেই আমরা অনেকটা সময় কাটিয়েছি। তারপর গিয়ে ভেতরে গেলাম আমরা। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই বারণ ছিল, তবে বাইরেটা অসাধারণ, ভেতরটাও সুন্দর। চার্চটা তো অনেকটা বড় জায়গা নিয়ে, আর এখানে যেখানে গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে এই একই জায়গায় পায়ে হাঁটা ডিস্টেন্সে 3টে জিনিস আপনারা দেখে নিতে পারবেন। চার্চ ঘুরেই রাস্তা ক্রস করে আমরা চলে গেলাম মিউজিয়ামে। মিউজিয়ামটাও ভীষণ বড়, অনেকটা বড় জায়গা নিয়ে, বেশ খানিকটা হেঁটে যেতে হয়। মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট রয়েছে পার হেড 10 টাকা করে। ভেতরে গেলে বেশ ভালো লাগবে। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম আদর্শ। ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছুই বারণ। মিউজিয়ামের বাইরে তো অনেকগুলো কামান রাখা ছিল। তারপর ভেতরে ঢুকে দেখলাম অনেক পর্তুগিজ নাবিকদের পোর্ট্রেট ছিল, আরও তাদের ব্যবহৃত আসবাবপত্র জিনিসপত্রও ছিল। এরপরে আমরা চলে গেলাম আগুস্টিন টাওয়ারের সামনে। এটাও একদমই পায়ে হাঁটা দূরত্বে ছিল। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা একটি ধ্বংসাবশেষ, যা দেখেই বোঝা যাচ্ছে। এই টাওয়ারের মতো আরও 3টে টাওয়ার ছিল। এটা একটা বড় চার্চ ছিল, যা প্রায় 1600 শতাব্দী নাগাদ স্থাপিত হয়েছিল। এই চার্চটি তৈরি করেছিলেন আগস্টিনিয়ান ফ্রিয়ার্স এবং 1835 নাগাদ এই চার্চটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর 1842 নাগাদ এই চার্চটা ধ্বংস হয়ে যায়, মানে ভেঙে পড়ে। এবং এখন এই একটা মাত্র টাওয়ারই বেঁচে রয়েছে, যেটাকে আর্কিওলজিক্যাল সাইট থেকে প্রিজার্ভ করার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় কাজ চলছে, এটাকে একদমই খুবই যত্ন সহকারে রাখা হয়েছে আর কি। এর পেছনে আরও অনেক ইতিহাস থাকতে পারে, আমার সঠিক জানা নেই, তবে আপনারা জানলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, জেনে উৎসাহিত হব। সেন্ট আগুস্টিন টাওয়ার ঘুরে আমরা এখন যাচ্ছি তিরুপতি বালাজি টেম্পল দেখতে। এইটার দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে হাফ অ্যান আওয়ার। মন্দিরে যাওয়ার আগে জুতো খুলে প্রবেশ করতে হবে, এটা তো আর বলার কিছু নেই। তবে এই মন্দিরে ছোট জামা, মানে হাঁটুর ওপরে কোনো জামা পরে যাওয়া যাবে না। সেক্ষেত্রে ওনারাই আপনাদেরকে ধুতি প্রোভাইড করবে, সেটা পরে যেতে হবে। এরপর আমরা আরও একটি মন্দির দর্শন করতে গেলাম। মন্দিরের নাম মঙ্গেসি টেম্পল। লর্ড শিবাকে ডেডিকেট করা এই মন্দির। এখানেও জুতো খুলে প্রবেশ করতে হবে এবং এই মন্দিরগুলো সবই সাউথের স্টাইলের, তাই এই যে দেখুন আমিও ধুতি পরে নিচ্ছি। ধুতি এখান থেকেই প্রোভাইড করা হয়। যেহেতু কর্ণাটক খুবই কাছে, তাই জন্য এখানের বেশ সাউথের স্টাইলের মন্দিরগুলো বেশ ভালো লাগবে দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে। আর মন্দিরের আর্কিটেকচারটাও ভীষণ সুন্দর ছিল। বাইরে একটা বেশ বড় মার্কেট রয়েছে, আমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিলাম। এছাড়া কেনাকাটাও করতে পারেন আপনারা। দুটো মন্দিরের ভেতরেই, মানে একদম গর্ভগৃহে বিগ্রহের সামনে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ। এরপর আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। গোয়াতে একটা স্পেশাল থালি পাওয়া যায়, যাকে গোয়ান থালি বলা হয়ে থাকে। তো গোয়ান ক্লাসিক বলে একটা রেস্টুরেন্ট, যেটা একেবারে বাসিলিকা অফ বোম জিসাস যে চার্চটা ছিল একদম প্রথমে দেখিয়েছিলাম তার সামনেই ছিল। সেখানে আমরা ট্রাই করতে গেলাম লোকাল খাবার। যদিও আমি লোকাল খাবার একদমই ট্রাই করিনি, রাহুল ট্রাই করেছিল। যারা মাছ ভালোবাসেন তাদের জন্য বেশ ভালো হবে। আর থালিটা অ্যাপ্রক্সিমেটলি 450 থেকে 500 টাকা দাম পড়ে। এরপর আমরা চলে গেলাম ডোনাপাওলা বিচে। এই জায়গাটা অসাধারণ সুন্দর। এই জায়গাটাতে সিংঘম মুভির শুটিং হয়েছিল। জায়গাটা জাস্ট অসাধারণ। ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হয় এবং ওপর থেকে দেখতে অসাধারণ লাগে। পাখির চোখে পুরো সমুদ্র এবং চারিপাশটা জাস্ট অসাধারণ লাগে। আর ঢোকার জন্য টিকিট রয়েছে 50 টাকা করে পার হেড। এরপর আমরা চলে গেলাম পাঞ্জিতে যে হোয়াইট চার্চটি অবস্থিত সেইটা দেখতে। খুব সুন্দর দেখতে লাগছিল বাইরে থেকে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে মনে হয় চার্চটা বন্ধ ছিল, আমাদেরকে বাইরে থেকে দেখে ঘুরে আসতে হয়েছে।
ফেমাস হোয়াইট চার্চ ঘুরে আমরা চলে গেলাম ফন্টেনাসে। এটা বেসিক্যালি গোয়ার একটা লোকাল পাড়া। এখানে বিভিন্ন আপনারা কালারফুল বাড়ি দেখতে পাবেন এবং খুব সুন্দর বাড়ির বাইরেগুলো। এখানে দাঁড়িয়ে প্রচুর মানুষজন দেখলাম ছবি তুলছে, আমরাও ছবি তুলে নিলাম। তবে এখানে বলে রাখা ভালো, এখানে গেলে একটু সাবধানে ফটো তুলবেন এবং ভিডিও করবেন, কারণ এখানে পুরোপুরি ফটো এবং ভিডিওগ্রাফি বারণ। প্রায় প্রত্যেকটি বাড়ির গায়েই লেখা রয়েছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা নিষেধ, এবং লোকালরা যদি দেখে আপনি ফটো এবং ভিডিও করছেন তার বাড়ির সামনে, তারা কিন্তু ঝামেলা করে। এই দিন আমাদের একেবারে লাস্ট যে জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা এই দিনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, সেটা হলো সানসেট ক্রুজ। এটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল, মানে এই জায়গায় নিয়ে যাওয়া। টিকিটটা আমরা আলাদা করে কেটেছি, পার হেড 700 টাকা করে খরচা পড়েছে। তবে এই 700 টাকার টিকিটের মধ্যে কিন্তু কোনো ড্রিঙ্কস এবং স্ন্যাক্স ইনক্লুডেড ছিল না। আপনারা ইভিনিং ক্রুজ বা সানসেট ক্রুজ এনজয় না করে ডিনার ক্রুজও এনজয় করতে পারেন। সেক্ষেত্রে টাকাটা বেশ খানিকটা বেড়ে যাবে, তবে তার সাথে ড্রিঙ্কস এবং স্ন্যাক্স কমপ্লিমেন্টারি থাকে। তাতে খরচা পড়ে 1900 থেকে 2000 টাকা মতো মাথা পিছু। আমরা এই সানসেট ক্রুজে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা এনজয় করেছি। ভেতরে বেশ ভালো প্রোগ্রাম হচ্ছিল, ডিজে বাজছিল, বেশ ভালো লাগছিল। আর স্ন্যাক্স এবং ড্রিঙ্কস সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল, আলাদা করে টাকা দিয়ে আপনারা কিনে খেতেই পারেন। এই সানসেট ক্রুজটা মান্ডোভি নদীর ওপরে চলে, এটা পাঞ্জিমে অবস্থিত। ক্যাসিনোগুলোও কিন্তু সবই এই মান্ডোভি নদীর ওপরেই অবস্থিত। তাই নাইট লাইফে এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে চাইলে আপনাদেরকে এই পাঞ্জিমে মান্ডোভি নদীর আশেপাশেই আসতে হবে। ডে বাই ডে গোয়াতে ঘোরার এক্সপিরিয়েন্স আমরা অলরেডি ভিডিওর মাধ্যমে চ্যানেলে শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিলাম। এরপর আমরা হোটেলে ফিরে আসি এবং একটু ফ্রেশ হয়ে আবার বাগা বিচের উদ্দেশ্যে যাই। বাগা বিচে গিয়ে একটুখানি এনজয় করি নাইট লাইফটা। তারপর বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে যাই কালাঙ্গুটি বিচে। বাগা বিচ এবং কালাঙ্গুটি বিচ একেবারেই পাশাপাশি অবস্থিত। বিচ ধরে হেঁটে গেলে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। আমার কালাঙ্গুটি বিচে যাওয়ার উদ্দেশ্য ছিল কিছু শপিং করা এবং ট্যাটু করা। তো ট্যাটু করে নিলাম। গোয়াতে ট্যাটুর প্রচুর পার্লার পেয়ে যাবেন আপনারা। পার্মানেন্ট ট্যাটু, টেম্পোরারি ট্যাটু, বিভিন্ন রকম ট্যাটু হয়ে থাকে এবং দামও বিভিন্ন রকম হয়ে থাকে, দরদাম করে করতে পারেন। আমার ট্যাটুটা বেশ সাইজে ছোটই ছিল, করতে 500 টাকা মতো নিয়েছিল। এই দিনকে আমরা ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে পড়ি। তারপরে আমরা হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট সেরেই আমরা আজকে ঘুরতে বেরোবো এক্সট্রিম সাউথ গোয়া। এক্সট্রিম সাউথ গোয়ায় যাওয়ার জন্য বেশ অনেকটা সময় হাতে নিয়ে বেরোতে হবে, মানে একেবারে সকাল সকাল বেরোতে হবে। আমরা কিন্তু বুঝতে না পেরে অনেকটা বেলা করে বেরিয়েছিলাম, তাই আমাদের বেশ প্রবলেম হয়েছিল। এই দিনের এই ট্যুরটা আমরা আলাদা করে আইটিনারিতে অ্যাড করিয়েছিলাম। আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। যেহেতু একটা স্পট থেকে আরেকটা স্পটের ডিস্টেন্স বেশ অনেকটা, তাই গাড়ি ভাড়াটাও অনেক বেশি। প্রায় 5,500 থেকে 6,000 টাকা মতো এই দিনের গাড়ি ভাড়াতে খরচা পড়ে। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সালাউলিম ড্যাম বলে এখানে একটা ড্যাম আছে, সেই ড্যামটা দেখতে। আমাদের গাড়িতে মোটামুটি ওই 3 ঘন্টা মতো সময় লেগেছিল। এখানে স্কুটি বাইক পার্কিং করারও জায়গা ছিল দেখলাম। এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি লেগেছিল পার হেড 60 টাকা করে। আর এছাড়াও আপনাদেরকে আইডি কার্ড ক্যারি করতে হবে, কারণ এখানে আইডি কার্ড শো না করালে আপনারা ভেতরে এন্টার করতে পারবেন না। এখানে বলে রাখা ভালো, এখানে মোবাইলের নেটওয়ার্ক খুবই পুয়ার। অবশ্যই আপনারা ক্যাশ ক্যারি করবেন। এরপরে ভেতরে ঢুকে তো শৈলী আর আমি দুজনেই অবাক, কারণ এরকম জায়গা আমি আর শৈলী দুজনেই দেখিনি। পুরো চারিদিকটায় পাহাড়ে ঘেরা আর মাঝখানে ড্যাম। অপূর্ব এক সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন ড্যামটা পুরো ইউনিক টাইপের দেখতে। এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন, ড্যামের ব্যাক সাইডে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা বারণ। এটা একটা ন্যাশনাল সিকিউরিটির মধ্যে পড়ে যায়, তো আপনারাও না করারই চেষ্টা করবেন। এরপরে আমরা চলে গেলাম নেক্সট গন্তব্যের দিকে। তবে নেক্সট গন্তব্যে যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নেব। রাস্তায় যাওয়ার পথেই একটা রোড সাইড ধাবাতে আমাদের ড্রাইভার দাদাকে দাঁড় করাতে বললাম। রেস্টুরেন্টটা মোটামুটি ছিল, তবে যেই খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম কোনো খাবারই আমাদের স্বাদ মতো লাগেনি, কারণ খাবারের টেস্ট অতটা ভালো ছিল না। এরপরে আমরা চলে গেলাম আগন্ডা বিচে। এই সালাউলিম ড্যাম থেকে আগন্ডা বিচের দূরত্ব বেশ অনেকটাই, বেশ আমাদের সময় লেগেছিল।
তবে এই আগন্ডা বিচটা অসাধারণ ছিল এই বিচটা। চারিদিকে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর। আর এখানে প্রচুর ফরেনারদেরকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং কেউ যদি ফাঁকায় মজা করতে চান, এখানে এসে অবশ্যই থাকতে পারেন। এখানে রিসর্ট, হোটেলের সমস্ত কিছুরই ব্যবস্থা আছে এবং প্রচুর স্যাকও দেখেছি আমরা। এরপর আমরা গেলাম কাবোডিরামা ফোর্ট দেখতে। ঢোকার মুখে ওনারা প্রথমেই আইডি কার্ড দেখে নিল। তারপর আমরা ভেতরে ঢুকলাম। ঢুকেই একটা ছোট্ট চার্চ চোখে পড়লো, যেটা বন্ধ ছিল। ফোর্টটার নামেই ফোর্ট, এখন আর ফোর্টের কোনো কিছুই নেই। কিছু ধ্বংসাবশেষ হিসেবে পাঁচিলগুলো রয়ে গেছে। তবে ওপর থেকে সমুদ্রের একটা দারুণ ভিউ রয়েছে। জায়গাটা বেশ বড়, বিভিন্ন জায়গা থেকেই আপনারা সমুদ্রের ভিউ পাবেন, বেশ ভালো লাগবে। বেরোনোর মুখে একটা তোপও চোখে পড়ল। এরপর আজকের দিনের শেষ জায়গা কাবোডিরামা বিচ। বিচে নামা যায় না, মানে বিচ বলে কিছু নেই। ওপরের অংশ থেকেই সমুদ্রের ভিউ উপভোগ করতে হবে। এখানে এসে মনে হবে যেন এক অন্য জায়গায় চলে এসেছেন। লম্বা লম্বা নারকেল গাছ এবং উঁচু উঁচু পাথর, তার পাদদেশে জলরাশি এসে ধাক্কা মারছে। এক অসাধারণ দারুণ দৃশ্য, ভীষণই সুন্দর লাগছে। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। এখানে বেশ অনেকগুলো স্যাক রয়েছে, যেখান থেকে সমুদ্রের ভিউটা আরও বেশি ভালো পাওয়া যায়। তবে আমরা আর এই দিন স্যাকে গিয়ে বসিনি, কারণ আমাদের আবার অনেকটা রাস্তা ফিরতে হবে। এখানের স্যাকগুলো বেশ অন্যরকম, মনে হচ্ছে পাহাড়ের গায়ে ঝুলে রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা। যদি এর আশেপাশে কখনো রাত্রি যাপন করেন, তাহলে এখানটায় একবার সন্ধেবেলা যাবেন, ভীষণ ভালো লাগবে। আর সানসেটটাও কিন্তু এখান থেকে দারুণ সুন্দর লাগবে। হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজ যেহেতু গোয়াতে আমাদের শেষ দিন বা শেষ রাত, তাই আজকে আমাদের জমিয়ে এনজয় করে নিতে হবে। আমরা চলে গেলাম আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে অবস্থিত টিটোজ লেনে। এখানে রয়েছে সার দিয়ে পাব, ডিস্কো, রেস্টুরেন্ট, আরও কত কি। মানে জীবনকে উপভোগ করার সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে স্কুটি নিয়েও যেতে পারেন। স্কুটি পার্ক করার জন্য প্রচুর জায়গা রয়েছে, মানে প্রচুর পার্কিং রয়েছে। আর বললামই এখানে প্রচুর পাবস রয়েছে। যে কোনো একটা পাবে আপনারা আপনাদের মতো করে ঢুকে এনজয় করতে পারেন, বেশ ভালো লাগবে। আমরাও গিয়েছিলাম নাইট লাইফ এনজয় করার জন্য, বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি। আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছে, বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় বিভিন্ন পাবসে আমরা দরদাম করেছিলাম। কাপেল এন্ট্রি মোটামুটি 500 টাকা থেকে স্টার্টিং হয়ে যায়। আমরা যেটাই গিয়েছিলাম ওটাতে আমাদের দুজনের এন্ট্রি করতে 1000 টাকা লেগেছিল। এরপর আমরা হোটেলে ফিরে কিছুক্ষণের জন্য রেস্ট নিই। তারপর ভোর 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়ি। আমাদের কলকাতায় ফেরার ট্রেন রয়েছে ভাস্কো ডা গামা স্টেশন থেকে। 6টা 30 মিনিটে ট্রেন ছাড়বে। 18048 ভাস্কো ডা গামা শালিমার এক্সপ্রেস। এই ট্রেন সপ্তাহে 4 দিন চলে, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রবি। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 810 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 2130 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ারের ফেসিলিটি পেয়ে যাবেন। তবে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই। প্রায় 41 ঘন্টা 15 মিনিটের জার্নি কভার করবে এই ট্রেন শালিমার পর্যন্ত। এই যাত্রাপথের সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো দুধসাগর ওয়াটারফল, যা ট্রেন থেকেই আমরা উপভোগ করব। আপনারা যদি চান দুধসাগর ওয়াটারফলের ট্যুরটা একদিন এক্সট্রা আপনাদের ট্যুর আইটিনারিতে যোগ করে নিতে পারেন। আমরা তো ট্রেন থেকেই দেখেছিলাম, কারণ বর্ষাকালে বন্ধ থাকে। আপনাদের আইটিনারিতে এক্সট্রা দিন যোগ করার জন্য এবং কত কি খরচা পড়বে তা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আসুন এবার খরচাটা হিসেব করে নিই। আমরা গোয়া ট্যুর করেছিলাম 5 নাইট 6 ডেজ এবং এই ট্যুরের মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড ছিল। প্রথমেই হোটেলের কস্টটা ডিসকাস করে নিই। আমরা এখানে একটা রুমে 3 জন থাকলে কত খরচা হতে পারে সেটাই ডিসকাস করব। 6 জনের টোটাল কস্ট হিসেব করব। সেক্ষেত্রে আমাদের একটা রুমে 3 জন থাকলে 2টো রুমের প্রয়োজন হবে। একটা রুমে 2 জন থাকলে থাকা এবং খাওয়া দিয়ে খরচা পড়ে 3000 টাকা। এবং যেহেতু আমরা একটা রুমে 3 জন থাকবো, তাই এক্সট্রা পার্সনের জন্য খরচা পড়বে 600 টাকা। তার মানে একটা রুমের একদিনের ভাড়া দাঁড়াচ্ছে 3600 টাকা। 3600 ইন্টু 5, কারণ আমরা 5 দিন গোয়াতে থাকছি, হচ্ছে 18000 টাকা। একটা রুমের ভাড়া 18000 টাকা হলে 2টো রুমের খরচা পড়বে 36000 টাকা। এটা গেল হোটেল ভাড়া 5 দিনের। এরপর আমরা চলে যাব গাড়ির খরচায়।
ভিডিওতে তো গাড়ি ভাড়া ডে বাই ডে বলাই আছে, আমি নিচে একটা হিসেব দিয়ে দিলাম, যেরকম যেরকম ভাড়া নেওয়া হয়েছে সেরকম সেরকম। টোটাল গাড়ি ভাড়া পড়ছে 24,100 টাকা। তাহলে সিঙ্গেল পার্সনের হিসেবটাও আমি এখানে দিয়ে দিলাম, একদম টোটাল হিসেব করে। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একজনের যা খরচা হচ্ছে তা হলো 10,000 টাকা মতো। 10,000 টাকায় 6 জন যদি আপনারা গ্রুপে ট্যুর করেন, আরামসে গোয়া ঘুরে আসতে পারবেন। 6 জনের টোটাল কস্ট পড়ছে 60,096 টাকা মতো। এছাড়াও আপনারা চাইলে 2 জন এবং 4 জনও এই ট্যুরটা করতে পারেন, সেক্ষেত্রে টাকার হেরফের হবে। তবে এটা কিন্তু শুধুমাত্র প্যাকেজের কস্ট, এর বাইরেও কিছু হিডেন কস্ট থেকেই থাকে, যেরকম আপনাদের দুপুরের লাঞ্চের খরচা, এছাড়া এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি করলে তার খরচা, এবং আপনি যেখান থেকে যাবেন সেখান থেকে গোয়া যাওয়া এবং আসার খরচা, এগুলো কিন্তু আপনাদেরকে আলাদা করে ধরে নিয়েই যেতে হবে। কিছু কিছু জায়গায় কিন্তু টিকিটেরও প্রয়োজন হয়ে থাকে, সেটাও আপনাদের নিজেদেরকেই প্রোভাইড করতে হবে। ভিডিও আপনারা ভালোভাবে দেখলে প্রত্যেক দিনের শেষে আমরা বলেই দিয়েছি কোন দিন আমাদের এক্সট্রা কীরকম কী খরচা হয়েছে, সেগুলো ধরে আপনারা হিসেব করে নেবেন। আশা করি আমাদের এই ভিডিওটা এবং এই হিসেবটা আপনারা বুঝতে পারলেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে কোনো সময় আমাদেরকে কমেন্ট করবেন, আমরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। এছাড়া স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়াই রইল ট্যুর পিকার্সের। আমরা যে হিসেবটা দিলাম সেটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল দিয়ে প্যাকেজের হিসেব। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির হোটেল হয়ে থাকে, আপনারা তার জন্য যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের মতো ট্যুর কাস্টমাইজ করে নিতে পারেন। প্যাকেজের এই রেটটা কিন্তু হেরফের হয়, পিক সিজনে বা অফ সিজনে খরচা বাড়বে এবং কমবে, এটাই খুব স্বাভাবিক। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।